কাউন্সিল যখন হবে তখন আমার দৃঢ় বিশ্বাস প্রায় শতভাগ ডেলিগেটরাই ওনার প্রতি সমর্থন জানাবে। আর্থিক স্বচ্ছতার বিষয়টা একটু পরিষ্কার করবেন যে বিগত সময়ে যে নির্বাচনের টাকাটা, এছাড়া যারা মহিলা আসনে সিট পেয়েছিলেন তারা অনেকে একটা ভালো ডোনেশন দিয়েছে, 5 কোটি 6 কোটি করে, আর 2.5 কোটি টাকার ফর্ম বিক্রি হয়েছে। এই টাকাটার কোনো দলীয় ফান্ডে জমা হয়নি, এই অভিযোগটাও তারা করেছে, এটার প্রতিবাদও তারা জানিয়েছে। আমি সেই অভিযোগটি শুনেছি। জাতীয় পার্টি ইয়ারলি আয় ব্যয় অডিট করা হয়, এই অডিটটি নির্বাচন কমিশনে দেওয়া হয়। নির্বাচন কমিশন এখন পর্যন্ত সেই অডিটে কোনো অবজেকশন দেয়নি। ফর্ম বিক্রির টাকার বিষয়টা সেই সময় যারা হ্যান্ডেল করতেন তারা অবশ্যই করেছেন, এবং আমি শুনেছি সেখান থেকে যে টাকাটি এসেছিল এটা ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, তাদের বক্তব্য। আর এখানে চেয়ারম্যানের কোনো ভূমিকা নেই, এটা পার্টির যারা কর্মকর্তা কর্মচারী তারা হ্যান্ডেল করেন, এবং পরে অডিটের সমস্ত ডকুমেন্ট দেওয়া হয়। আর মহিলা এমপিদের ক্ষেত্রে যেটি আমরা বলেছি, কোনো মহিলা এমপি তো অভিযোগ করে বলেনি যে আমি টাকা দিয়েছি, সে টাকা কোথায় গেল। যে টাকা দিয়েছে সে যদি অভিযোগ না করে, তৃতীয় পক্ষের অভিযোগ তো এখানে গ্রহণযোগ্য হওয়ার কোনো কারণ নাই। পাশাপাশি পার্টির খরচ অনেক, পার্টির মিটিং করতে অনেক খরচ করতে হয়, পার্টির অফিস মেইনটেনেন্সে খরচ করতে হয়, পার্টির বেতন দিতে হয়, এই সমস্ত কিছু চেয়ারম্যানকেই ম্যানেজ করতে হয়। তো সেক্ষেত্রে চেয়ারম্যান তার নিজস্ব ম্যানেজমেন্টে এই অর্থগুলো অনেক সময় সংস্থান করেন। তো আমি মনে করি এখানে অস্বচ্ছতার সুযোগ নেই, কারণ অডিট রিপোর্ট আছে। পাশাপাশি যদি অস্বচ্ছ হয়েও থাকে সেটি পার্টি ফোরামে আলোচনা হতে পারে, সেটি পার্টি ফোরামে প্রেসিডিয়ামে আলোচনা হতে পারে, সাব কমিটি করা হতে পারে, এক্সপ্লেনেশন সেখানে চাওয়া হতে পারে। এটার জন্য জনসমক্ষে কথা বলা নিজেদেরকে হেয় প্রতিপন্ন করা ছাড়া আর কিছু না, এবং রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী। আমরা তো একসাথেই রাজনীতি করেছি দীর্ঘদিন, তো এক পক্ষ যদি আরেক পক্ষের বিরুদ্ধে কটাক্ষ করার থাকে তাহলে তো কটাক্ষ পার্টি হয়ে যাবে জাতীয় পার্টি। মহাসচিব, আমার এই ইয়েতে তাদের 3টা ইয়ে ছিল, যে তাদের বক্তব্য 3টা। একটা হচ্ছে যে সংবিধানের আপনাদের গঠনতন্ত্রের 20(1)(1) কটা উইথড্র করা, দ্বিতীয় নম্বর হচ্ছে আর্থিক স্বচ্ছতার জায়গাটাকে নিশ্চিত করা বা ক্লিয়ার করা, আরেকটা হচ্ছে যে দলের ঐক্য ধরে না, হ্যাঁ ঐক্যের যে বিষয়টা। এবং তারা বলেছেন যে পার্টিতে কে নেতৃত্বে আসবে সেটা মানে ওপেন ফোরামে কাউন্সিলে নির্ধারিত হবে। এখানে তো আসলে উৎখাতের কোনো বিষয় নাই, বা অপসারণের যে ইয়েটা আপনি বললেন সেখানে কিন্তু তাদের কোনো এই বক্তব্য ছিল না। এবং তারা যে 3টি মানে চাওয়া তুলে ধরেছিলেন, বা যেই জন্য আসলে তারা বলছেন যে এই কারণেই আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেই জায়গাগুলোতে আসলে অগণতান্ত্রিক বিষয় কি আছে একটু যদি বুঝতে পারেন। না, দাবিগুলোর মধ্যে অগণতান্ত্রিক কিছু নাই, কিন্তু আপনি যখন যদি পার্টি করবেন তখন পার্টির গ্রাইভেন্স গুলো পার্টির আভ্যন্তরীণ ফোরামে বলে আপনি রিলিফ না পেলে তখন আপনি পাবলিককে বলবেন। যেমন কাউন্সিলকে কেন্দ্র করে একটি গঠনতন্ত্র কমিটি করা ছিল, সেখানে আমি সভাপতি, আরো 2জন সদস্য আছে। এই ধরনের যে কোনো প্রস্তাব সেই গঠনতন্ত্র কমিটি তারা দিতে পারতেন। গঠনতন্ত্র কমিটি গঠনতন্ত্র পুনর্লিখন বা সংশোধনীগুলো নিয়ে প্রেসিডিয়াম মিটিং এ প্লেস করত। প্রেসিডিয়াম মিটিং এ তারা তখন তাদের মন্তব্য দিতে পারতেন, রিজার্ভেশন দিতে পারতেন, ডিসেন্ডিং নোট দিতে পারতেন। এবং তারপরেও কিন্তু আবার কাউন্সিলে গিয়ে ওই গঠনতন্ত্র পাশ হবে, সেখানে কিন্তু অনেকে বলতে পারতেন এই ধরনের পার্টি চাই। এখন প্রেসিডিয়ামের মেজরিটি অংশ 20(1)(1) ক নিয়ে কোনো সমস্যা নেই, ডেলিগেটদের বেশিরভাগ অংশের 20(1)(1) ক নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে এটা সংশোধন হবে কিভাবে? সংবাদ সম্মেলন করে এটা সংশোধন হবে না। তো ওনাদের কথা যদি যৌক্তিকও হয়ে থাকে, যৌক্তিক জিনিসটাও বাস্তবায়ন তো করতে হবে গঠনতন্ত্রের উইদিন ফ্রেমওয়ার্কে। সেই উইদিন ফ্রেমওয়ার্কের মধ্যে না গিয়ে ওনারা প্রেস ব্রিফিং এগুলো করেছেন, সেটা তো শৃঙ্খলার বিরুদ্ধে হবেই, এবং চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। হয়তোবা প্রথমে করেননি, পরে করেছেন, আগে পরে কে আগে পরে আমরা সেটাতে যাব না। কিন্তু 28 তারিখে একটি কাকরাইলে কাউন্সিল ডাকবেন কেন তারা? কাকরাইলে রাস্তায় তো কখনো কোনো কাউন্সিল হতে পারে না, এবং সেই রাস্তার মধ্যে কাউন্সিলটি করার গঠনতন্ত্র মোতাবেক কোনো অধিকার তাদের নাই। একটি পার্টিতে কেউ যদি গঠনতন্ত্রের বাইরে কাউন্সিল ডাকে, এটি তো সর্বোচ্চ শৃঙ্খলা বিরোধী অপরাধ, সর্বোচ্চ। এখন এটি তো হতে পারে না যে তারা একটি ভেন্যুতে নিজেদের মতো কাউন্সিল করবে না, চেয়ারম্যান সেখানে যাবেন। তো এই বিষয়টি আমি মনে করি কাউন্সিল 28 তারিখেই করতে হবে, এবং কাকরাইলে করতে হবে। এই গণতান্ত্রিক এবং গঠনতন্ত্র বিরোধী দাবিটার কোনো যৌক্তিক কারণ ছিল না। এটার মধ্যে কোনো অন্য ষড়যন্ত্র থাকতে পারে, অন্য কোনো কনস্পিরেসি থাকতে পারে, আমরা সেই গন্ধ পাচ্ছিলাম।
তো সেই দাবিটি না জানিয়ে তারা যদি গঠনতন্ত্র কমিটিতে তাদের অভিযোগগুলো জানাতো, ফাইন্যান্সের জন্য প্রয়োজনে ফাইন্যান্স এনকোয়ারি কমিটি করতো, অডিট রিপোর্ট দেখতে করতো, তাহলে এটা পার্টির আভ্যন্তরীণ বিষয়ে আভ্যন্তরীণভাবেই আমরা সমাধান করতে পারতাম। পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা করা হয়েছে, কিন্তু তিনি সাহসিকতার সাথে দল চালাচ্ছেন, দেশের পক্ষে কথা বলছেন। এই সময় তার বিরুদ্ধে যাওয়া, বিরুদ্ধাচরণ করা অনেকাংশেই ওই মামলা যারা করেছে তাদেরকে সহায়তা করার দিকে যাচ্ছে। নেতাকর্মীরা দেখছেন পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে এতগুলো মামলা, ওনার ঝুঁকি আছে, সেই ঝুঁকির সময় ওনার ঝুঁকি কমাতে সহায়তা না করে যারা তার উৎসাহ পাচ্ছে, তার বিরুদ্ধে কাউন্সিল করছে, তারা তাদেরকে সরাসরি চেয়ারম্যান এবং পার্টির শত্রু হিসাবে চিহ্নিত করেছে এবং সেটারই প্রতিফলন তাদের কথাবার্তায় মিটিং এসেছে। আচ্ছা, যেহেতু আসলো একটা ভাই প্রশ্ন করি, সেটা আরেকটা কথা তারা বলেছেন যে আপনি যে মিটিং এর কথা বলছেন, প্রেসিডিয়ামের মিটিং, এই মিটিংটা ডাকার এখতিয়ার মহাসচিবের। তো যেহেতু মহাসচিবই বহিষ্কার, তাদের কথা যে চেয়ারম্যান এককভাবে কিভাবে মিটিংটা ডাকলেন, সেই মিটিংটাই তো বেআইনি হয়ে যায়। এটা বলা হচ্ছে মহাসচিব চেয়ারম্যানের সাথে পরামর্শ ডাকবেন। একটা পার্টিতে যেমন সমস্ত কাগজপত্র মহাসচিব সাইন করে, কিন্তু ওই একই কাগজ চেয়ারম্যানও সাইন করে। যতগুলো ক্ষমতা মহাসচিবের আছে সমস্ত ক্ষমতা চেয়ারম্যানের আছে, কিন্তু চেয়ারম্যানের যত ক্ষমতা আছে তার সবগুলো মহাসচিবের নাই। যেমন 20-1 মহাসচিবের নাই। তো যে কাজটি মহাসচিব করতেন ওটা যদি মহাসচিবকে ছাড়াও চেয়ারম্যান করেন, অন্য কেউ করলে হবে না। যদি অন্য কেউ করে প্রেসিডিয়াম ডাকে তাহলে হবে না। চেয়ারম্যান যেহেতু ডেকেছেন, এটাতে কোনো অবৈধ কিছু নাই বলে আমরা মনে করি কমপ্লিট। আর যেটা আমি বললাম যে মহাসচিব তো অনেকদিন ধরে অফিসেই আসেন না, তিনি যদি অনন্তকাল অফিস না আসেন তাহলে অনন্তকাল কি প্রেসিডেন্ট মিটিং হবে না? সবকিছুরই সমাধান নিশ্চয়ই আছে। তো সেক্ষেত্রে মিটিং ডাকাটা, চেয়ারম্যানের মিটিং ডাকাটা তখনই আমি মনে করি